ধরুন একটি জীবন্ত শরীরকে যদি হঠাৎ করে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয় তবে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ হয়তো আলাদা হয়ে যাবে কিন্তু কিন্তু সেই শরীরটার যে একটা আত্মা ছিল তার কি হবে? খুব গভীর একটা প্রশ্ন। আত্মাকে তো আসলে কাটা যায় না। একদমই তাই। আত্মাকে কি কখনো কোনো কাঁচি বা সীমানার দাগ দিয়ে কাটা যায়? আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমরা প্রখ্যাত চলচ্চিত্রকার ও নাট্যকার ঋত্বিক ঘটকের লেখা বিখ্যাত নাটক দলিলের ইংরেজি অনুবাদ মানে চার্টার নিয়ে একটা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। রাইট। আর এই সোর্সটা বা উৎসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ এটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে দেশভাগের ফলে একটা ভৌগোলিক মানচিত্র হয়তো ভাগ করা যায়, কিন্তু যুগ যুগ ধরে গড়ে ওঠা মানুষের শেকড় আর আত্মার টানকে রাতারাতি ছিন্ন করা যায় না। তা তো বটেই। আর ঠিক এই কারণেই এই নাটকটিকে নিঃস্ব কোনো গল্পের বই বা ঐতিহাসিক খতিয়ান হিসেবে দেখলে চলবে না। আমরা আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যা সাধারণ মানুষের রক্ত, ঘাম আর বাস্তুচ্যুত হওয়ার এক ভয়ঙ্কর জীবন্ত দলিল। মানে আক্ষরিক অর্থেই একটা দলিল। একদম। যখন দূর শহরের কোনো এক ঠান্ডা ঘরে বসে রাজনীতির টেবিলে একটা ম্যাপে দাগ টানা হয়, তখন সেই একটা কালির দাগ কিভাবে হাজার হাজার মাইল দূরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, তাদের আবেগ আর বেঁচে থাকার সমীকরণকে চিরতরে দুমড়ে মুচড়ে দেয়, এই নাটকটি তারই এক নিখুঁত মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ। এই ব্যবচ্ছেদের শুরুটা কিন্তু হয় খুব শান্ত একটা জায়গা থেকে। মানে অবিভক্ত বাংলার একটি গ্রামের চিত্র দিয়ে নাটকটি শুরু হচ্ছে। সময়টা ১৯৪৭ সালের, দেশভাগের ঠিক আগে ও পরে। হ্যাঁ, নদীর পাড়ের সে দৃশ্যটা। রাইট। নদীর পাড়ে বসে গোপাল গান লিখছে। লাইনটা ছিল, হামার জানের গাংরে, হামার সোনার গাংরে, তুই আমার মন ভুলালি। কি চমৎকার শান্ত একটা নদীর পাড়, একটা নিটোল গ্রামীণ জীবন। কিন্তু এরপরই হঠাৎ করে রেডিওতে খবর আসে যে তাদের গ্রামটি এখন পাকিস্তানের অংশ। আর নদীর অপর পার হল ভারত বা হিন্দুস্তান। হ্যাঁ, কিন্তু আমার এখানে একটা বড় খটকা লাগছে। ধরুন রেডিওতে কেউ একজন ঘোষণা করল যে আজ থেকে এই মাটি আপনার নয়। তাতে কি? যুগ যুগ ধরে পাশাপাশি বাস করা মানুষ, যাদের সাথে প্রতিদিনের ওঠা বসা, তারা কিভাবে রাতারাতি একটা ঘোষণার কারণে নিজেদের ভিটেমাটি ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল? এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক, কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে এই রেডিওর ঘোষণাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। আচ্ছা। নাটকের মূল উৎসের দিকে তাকালে দেখা যায় এর পেছনে একটা দীর্ঘস্থায়ী মানসিক আতঙ্কের মেঘ জমছিল। মানে নোয়াখালী এবং কলকাতার দাঙ্গার খবর গ্রামের মানুষের মনে ইতিমধ্যে একটা গভীর ভীতি ঢুকিয়ে দিয়েছিল। একটা ব্যাকগ্রাউন্ড টেনশন তো ছিলই। একদম। যখন রেডিওর ঘোষণাটা আসে, সেটা শুধু একটা রাজনৈতিক খবর ছিল না, সেটা ছিল তাদের চারপাশের নিরাপত্তার চাদরটা হঠাৎ করে সরিয়ে নেওয়ার একটা সংকেত। আর আমরা যদি উৎসের রাজনৈতিক দিকটা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব মুসলিম লীগ এবং ন্যাশনাল গার্ডের তৎপরতা যখন গ্রামে বাড়তে শুরু করে, তখন হিন্দু পরিবারগুলো বুঝতে পারে যে তাদের আর কোনো আইনি বা সামাজিক সুরক্ষা নেই। বিষয়টা অনেকটা রাতারাতি কোনো দেশের কারেন্সি বা মুদ্রার অবমূল্যায়ন হয়ে যাওয়ার মতো, তাই না? চমৎকার একটা তুলনা। হ্যাঁ, ঠিক তাই। ধরুন সকালে ঘুম থেকে উঠলেন এবং জানতে পারলেন আপনার জমানোর সব টাকা, আপনার বাড়ির দলিল, আপনার সামাজিক প্রতিপত্তি, এসবের আর কোনো মূল্য নেই। নতুন বাজারে এই পুরনো মুদ্রার কোনো দাম নেই। এই যে মুহূর্তের মধ্যে নিজের জন্মভূমিতে মূল্যহীন হয়ে যাওয়া, এটাই তো তাদের গ্রাম ছাড়তে বাধ্য করেছিল। একদম নিখুঁত একটা মেকানিজম তুলে ধরেছেন। ঠিক এই অর্থনৈতিক এবং সামাজিক অবমূল্যায়নটাই ঘটেছিল। খেতু এবং মহিন্দেরের অন্তর্দ্বন্দ্বটা এখানে খুব প্রকট। হ্যাঁ, তারা তো গ্রাম ছাড়তে চাইছিল না। রাইট। তারা তাদের ভিটেমাটি, তাদের পরিচিত গন্ধ, পরিচিত নদী ছেড়ে যেতে চায় না। কিন্তু পরিস্থিতি এমন একটা যান্ত্রিক রূপ নেয় যেখানে রাষ্ট্র তার নিজের নাগরিকদের সুরক্ষা দেওয়ার বদলে তাদের কাছে এক অজানা আতঙ্কে পরিণত হয়। বাধ্য হয়ে শেকড় উপড়ে ফেলার এই যে প্রক্রিয়া, এটাই নাটকের প্রথম ধাক্কা বা ফার্স্ট ওয়েভ। আর তারা এক প্রকার বাধ্য হয়েই পাড়ি জমায় অনিশ্চিত এক গন্তব্যের দিকে। আর এই যাত্রাপথটাই তাদের নিয়ে যায় গল্পের দ্বিতীয় ভাগে বা সেকেন্ড ওয়েভে। শিয়ালদহ স্টেশনের সেই ভয়াবহ দৃশ্য। হ্যাঁ, গ্রাম থেকে শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর এই যাত্রাটা তো কোনো সাধারণ স্থানান্তর ছিল না।
এটা ছিল আক্ষরিক অর্থে এক পতন। গ্রামের সেই মুক্ত বাতাস, নদীর পাড় থেকে সোজা শিয়ালদাহ স্টেশনের রিফিউজি ক্যাম্পের নরককুণ্ড। পরিবেশের এই অবনতিটা কিন্তু মারাত্মক। বাপরে, উৎসের বর্ণনায় এই জায়গার যে ছবি ফুটে ওঠে তা গায়ে কাটা দেওয়ার মতো। চারিদিকে অনাহার, রোগ এবং মৃত্যুর মিছিল। মানুষ শুধু গাদাগাদি করে বেঁচে নেই, তারা যেন পচে যাচ্ছে। ছোট্ট হারু, যে কিনা কিছু সময় আগে গ্রামের মুক্ত বাতাসে খেলা করত, সে কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। এই শিয়ালদাহ স্টেশনের বর্ণনাটিকে শুধু একটা ভৌগোলিক প্রেক্ষাপট হিসাবে দেখলে চলবে না। এটি আসলে একটা মনস্তাত্ত্বিক ল্যাবরেটরি। মনস্তাত্ত্বিক ল্যাবরেটরি মানে হল, ঋত্বিক ঘটক এখানে দেখিয়েছেন চরম দারিদ্র্য আর অনিশ্চয়তা মানুষের ভেতরের সত্তাকে কিভাবে ধীরে ধীরে গলিয়ে দেয়। প্ল্যাটফর্মের ওই ভিড়ে, নোংরা পরিবেশে, কলেরার সংক্রমণে আর পেটের দায়ে মানুষের নৈতিকতা কিভাবে বদলে যায়, সেটাই এখানকার মূল দেখার বিষয়। মানুষের যাত্রাটি সুন্দর নদীমাতৃক গ্রাম থেকে সোজা নরকের অন্ধকারে গিয়ে পৌঁছায়। একদম। ছোট্ট হারুর কলেরায় মৃত্যু শুধু একটি শিশুর মৃত্যু নয়, এটি আসলে ওই বাস্তুচ্যুত পরিবারটির ভবিষ্যতের মৃত্যু। আর ঠিক সেই কারণেই আমরা দেখি যে এ ছিন্নমূল মানুষগুলো কিভাবে মরিয়া হয়ে ওঠে। একটি ভাঙাচোরা ব্যারাকে আশ্রয় নেওয়া, আর এরপর পণ্ডিত নেহরুর কাছে স্মারকলিপি দেওয়া, বা উচ্ছেদ বিল ইভিকশন বিলের বিরুদ্ধে হারেন পণ্ডিতের নেতৃত্বে র্যালির আয়োজন। হ্যাঁ, তারা তো টিকে থাকার একটা চেষ্টা করছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় বাহ্যিক এই রাজনৈতিক লড়াইয়ের চেয়ে ভেতরের ভেঙে পড়ার গল্পটা অনেক বেশি তীব্র। মহিন্দরের কথা যদি ধরি, সে তো পরিবারের মাথা ছিল। রাইট। প্রথমে তাকে বেশ আত্মবিশ্বাসী আর রাগী স্বভাবের মনে হয়েছিল। ঠিক তাই। সে বিশ্বাস করত অন্য জায়গায় গিয়ে নতুন করে সব শুরু করবে, কিন্তু স্টেশনে এসে সে কুলির কাজ নেয় আর সেই সামান্য উপার্জনের টাকা দিয়ে মদ বা টডি খেয়ে পড়ে থাকে। এটা তো একটা খুব সহজ পলায়ন বৃত্তি মনে হচ্ছে, তাই নয় কি? নিজের দায়িত্ব থেকে পালানোর একটা অজুহাত। আমি এটাকে ঠিক সহজ পলায়ন বৃত্তি বলবো না। বিষয়টা আসলে মনস্তাত্ত্বিক কাঠামোর সম্পূর্ণ ভেঙে পড়া। আচ্ছা, কিভাবে? একটু গভীরে গিয়ে ভাবলে দেখা যাবে, মহিন্দর ছিল একজন পিতৃতান্ত্রিক কাঠামোর প্রধান। তার একমাত্র পরিচয় এবং অহংকার ছিল যে সে একজন পরিবার প্রতিপালক। কিন্তু যখন রাষ্ট্র এবং পরিস্থিতি তার কাছ থেকে সেই ক্ষমতাটা কেড়ে নিল, বুঝতে পারছি। যখন সে দেখল তার নিজের চোখের সামনে তার ছেলে হারু বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এবং সে কিছুই করতে পারছে না, তখন তার ওই রক্ষকর্তার পরিচয়টা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। এই যে কুলির কাজ করে উপার্জিত অর্থে মদ খেয়ে পড়ে থাকা, এটা দায়িত্ব এড়ানো নয়, এটা হলো চরম গ্লানি এবং নিজের অযোগ্যতার বোধকে অবশ করে রাখার একটা মরিয়া চেষ্টা। বাপরে, তার নিজের ভেতরের যে শূন্যতা, সেটাকে ঢাকার জন্যই তার এই মদের আশ্রয়। কি ভয়াবহ একটা মনস্তাত্ত্বিক পতন। একদমই তাই। এই পতনের কথা বলতে গিয়ে স্বর্ণ বা বৌঠানের চরিত্রটির কথা না বললেই নয়। সে যেন এক চিরন্তন মাতৃরূপ, যার চোখের সামনে তার সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। হ্যাঁ, শত অভাবের তারও নয়, সে তো নিজের গয়না বিক্রি করে দেয়। তার নীরবতা এবং হাত থেকে কাচের গ্লাস পড়ে যাওয়ার দৃশ্য, ওই কাচের গ্লাস পড়ে যাওয়া দৃশ্যটি কিন্তু পুরো নাটকের অন্যতম শক্তিশালী একটি মেটাফর। খেয়াল করে দেখবেন, সৈন্যের সেখানে কোনো লম্বা সংলাপ নেই, তার কোনো কান্নাকাটি বা আক্ষেপের বড় কোনো দৃশ্য নেই, শুধু নীরবতা। হ্যাঁ, ওই স্তব্ধতা আর হাত থেকে ফুসকে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার যে শব্দ, ওটাই তার ভেতরের অবস্থার সরাসরি প্রতিফলন। একটি মায়ের বুক যখন ভেঙে যায়, তখন তার শব্দ হয় না, কিন্তু তার ভেতরের পুরো কাঠামোটা ওই গ্লাসের মতোই টুকরো টুকরো হয়ে যায়। একদম ঠিক বলেছেন। শব্দহীন কান্না যে কত ভারী হতে পারে, তা ওই দৃশ্যটা বুঝিয়ে দেয়। অন্যদিকে বৃদ্ধ খেতু চরিত্রটি কিন্তু একেবারে অন্যরকম। সে যেন সেই পুরনো মাটিরই একটা অংশ। শেকড়ের প্রতি মানুষের যে আদিম আকর্ষণ, খেতু তারই প্রতীক। রাইট। গ্রাম থেকে আসার সময় তার যে আক্ষেপ, সেটা স্টেশনে আসার পরও কমে না। রিফিউজি ক্যাম্পের সেই নোংরা ভিড়েও সে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার একটা আপ্রাণ লড়াই করে। সে ভিক্ষে করতে রাজি নয়। এই লোকটার জেদ দেখে অবাক হতে হয়। চারপাশে সবকিছু যখন পচে যাচ্ছে, সে তখনও নিজের শেকড়কে আঁকড়ে ধরে থাকতে চাইছে। খেতুর এই জেদটা আসলে তার বেঁচে থাকার একমাত্র সম্বল। যদি সে ভিক্ষে করে, তবে সে শুধু তার বর্তমানকেই হারাবে না, সে তার অতীতকেও অপমানিত করবে।
আর তরুণ প্রজন্মের দিকে তাকালে গোপাল এবং পদ্মার চরিত্রের রূপান্তর আমাদের অন্য একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। গোপাল তো সেই আদর্শবাদী কবি যে নদীর পাড়ে বসে গান লিখত। হ্যাঁ, কিন্তু বাস্তবের কষাঘাতে তার এই রোমান্টিসিজম পুরোপুরি জর্জরিত হয়। একদম, সে যেন দিশেহারা হয়ে পড়ে, বুঝতে পারে না এই রূঢ় পৃথিবীর সাথে কিভাবে লড়াই করতে হয়। আর ছোট্ট চঞ্চল পদ্মা, সে তো রিফিউজি ক্যাম্পে এসে দ্রুত বয়স্ক হয়ে যায়। অভাবের সংসারে নিজের সম্মান বাঁচানোর এক কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয় তাকে। হ্যাঁ, শৈশব বলে তার আর কিছু অবশিষ্টে থাকে না। ট্রমা বা মানসিক আঘাত মানুষের বয়সকে কিভাবে রাতারাতি বাড়িয়ে দেয়, পদ্মা তার উৎকৃষ্ট উদাহরণ। রিফিউজি ক্যাম্পের ওই ভয়ঙ্কর পরিবেশ শুধু শারীরিকভাবেই দুর্বল করে না, তাদের মানসিক শৈশবকে জোর করে ছিনিয়ে নেয়। তা তো বটে। বেঁচে থাকার তাগিদে সম্মান বাঁচানোর ভয়ে একটা বাচ্চাকে যখন পরিণত মানুষের মতো ভাবতে হয়, তখন বুঝতে হবে সেই সমাজের ভিত্তিটা কতটা নড়বড়ে হয়ে গেছে। এই যে ভিত্তি ভেঙে পড়ার বিষয়টা, এটা তো শুধু এপারে আসা মানুষগুলোর নয়, যারা ওপারে রয়ে গেল তাদেরও তো হলো। এবার যদি আমরা সীমানার ওই পারে চরিত্রগুলো দিকে তাকাই, ধরুন কালিম ও ফিরোজা নানী। কালিম চরিত্রটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কালিম একজন মুসলিম প্রতিবেশী, সে লীগের রাজনীতির সাথে যুক্ত, পাকিস্তান আন্দোলনকে সমর্থন করছে। কিন্তু তারপরেও সে খেতুর পরিবারকে ভালোবাসে, তার মানবিক সত্তা নষ্ট হয় না। আর ফিরোজা নানীর বিষয়টা তো আমাকে ভীষণভাবে ভাবিয়েছে। হ্যাঁ, দেশভাগের সিদ্ধান্তে এই বৃদ্ধা এতটাই কষ্ট পান যে নিজেকে ঘরের ভেতর বন্দি করে রাখেন। রাইট, এই ঘরের ভেতর বন্দি করে রাখাটা শুধু একটা অভিমান নয়, এটা তো একটা বৃহত্তর বিদ্রোহ বলে মনে হচ্ছে আমার কাছে। ঠিক ধরেছেন, নারীরে নিজেকে বন্দি করে রাখাটা আসলে ম্যাক্রো পলিটিক্স বা বৃহৎ রাজনীতির বিরুদ্ধে এক সাধারণ মানুষের মাইক্রো বিদ্রোহ বা ব্যক্তিগত প্রতিবাদ। অসাধারণ বলেছেন। নেতারা বাইরে একটা দেশের মানচিত্র ভাগ করেছে, আর নানি তার প্রতিবাদে নিজের ঘরের ভেতরেই আর একটা সীমানা টেনে দিয়েছেন। তিনি যেন নীরব ভাষায় বলছেন, তোমরা যদি আমার প্রতিবেশীকে, আমার আত্মাকে আমার কাছ থেকে কেড়ে নাও, তবে আমি তোমাদের এই নতুন সমাজটাকে প্রত্যাখ্যান করলাম। এই যে দুই ভিন্ন ধর্মের মানুষের মধ্যে এক অবিচ্ছেদ্য আত্মার সম্পর্ক, যা কোনো রাজনৈতিক সীমানা তোয়াক্কা করছে না, এটাই তো নাটকের বৃহত্তর থিমগুলোর দরজা খুলে দেয়। একদম। থিমের কথায় যদি আসি, বাহ্যিক স্থানচ্যুতি এবং ব্যক্তিগত ক্ষতির বাইরে গিয়ে এই নাটকটি মানবতা এবং সাংস্কৃতিক পরিচয়ের অনেকগুলো স্তর উন্মোচন করে। যেমন ধরুন, প্রথমত অভাবের তাড়নায় নৈতিকতার অবক্ষয় এবং বেঁচে থাকার সংগ্রাম। হ্যাঁ, পেটের দায়ে মানুষকে এমন অনেক কিছুই করতে হয় যা তারা গ্রামে থাকতে কল্পনাও করত না। মহিন্দরের মতো একসময়ের আত্মমর্যাদাশীল মানুষের অন্যের জিনিস চুরি করতে বা ভিক্ষা করতে বাধ্য হওয়া। দ্বিতীয়ত রাজনৈতিক নেতাদের প্রতি গভীর মোহভঙ্গ। সাধারণ মানুষগুলো বুঝতে পারছে যে তাদের আবেগ আর ধর্মকে পুঁজি করে নেতারা শুধু নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে। কিন্তু যখন মানুষের মাথার উপর ছাদ নেই, তখনই নেতাদের আর দেখা যাচ্ছে না। আর এই মোহভঙ্গটা খুব জরুরি ছিল, কারণ এই মোহভঙ্গ থেকেই মানুষ তার আসল শেকড়ের সন্ধান করতে শুরু করে। রাজনীতি যখন মানুষকে ধোঁকা দেয়, তখন মানুষ এমন কিছুর কাছে ফিরে যেতে চায় যা অকৃত্রিম। আর এখানেই নাটকের সবচেয়ে শক্তিশালী এবং ক্লাইম্যাক্স থিমটি আসে, মানে ভাষার বন্ধন। রাইট, সবচেয়ে বড় থিম এটাই। এই জায়গাটাতে এসে সত্যি বলতে একটা অদ্ভুত শিহরণ কাজ করে। নাটকের একেবারে শেষে পাকিস্তান থেকে কালিমের লেখা একটা চিঠি এসে পৌঁছায় এই রিফিউজি ক্যাম্পে। হ্যাঁ, সেই চিঠির খবরটা। সেই চিঠিতে আমরা জানতে পারি ওপার বাংলার মুসলিমরা, এমনকি সেই ফিরোজা নানীসহ অন্য নারীরাও বোরকা ছুঁড়ে ফেলে বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য রাস্তায় নেমে এসেছে। ঢাকা ও কাজলায় ভাষা আন্দোলন শুরু হয়েছে। এবং এই একটি ঘটনাই চার্টার বা দলিলকে একটি সাধারণ দেশভাগী ট্র্যাজেডি থেকে একটি মহাকাব্যিক ঐক্যের জায়গায় নিয়ে যায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের যে পরোক্ষ প্রভাব এই নাটকে দেখানো হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদমই তাই। যদি আমরা পুরো বিষয়টিকে একটি বৃহত্তর প্রেক্ষাপটে যুক্ত করে দেখি, তবে দেখব রাজনীতির কাঁটাতার ধর্ম দিয়ে মানুষকে হয়তো ভাগ করতে পেরেছে, মানচিত্রে দুটো আলাদা রং এঁকে দিতে পেরেছে, কিন্তু ভাষা এবং সংস্কৃতির শেকড়কে তারা কোনোভাবেই কাটতে পারেনি। চিঠির সেই অমোঘ লাইনটি, বাংলারে কাটিছ কিন্তু দিলেরে কাটিবারে পারো নাই, এটি শুধু একটি সংলাপ নয়, এটি এই পুরো নাটকের মূল সুর। বাংলারে কাটিছ কিন্তু দিলেরে কাটিবারে পারো নাই।
কি অকল্পনীয় একটা লাইন! এত দুঃখ, এত কষ্ট, এত মৃত্যু আর হতাশার মাঝেও এই একটিমাত্র চিঠি রিফিউজি ক্যাম্পের ওই হতাশ মানুষগুলোর মনে এক নতুন ঐক্যের শক্তি যোগায়। হ্যাঁ, এটা একটা অদ্ভুত শক্তি দেয় তাদের। এটা ভাবতে কি অদ্ভুত লাগে যে রাজনীতির চোখে যাকে শত্রু বা অন্য পক্ষ ভেবে দেশ ছেড়ে চলে আসতে হলো, সেই মানুষগুলোই ওপারে আমাদেরই মাতৃভাষার জন্য রক্ত দিচ্ছে। এ চিঠিটা যেন সেই ছিন্ন হওয়া জীবন্ত শরীরটার দুই অংশের মধ্যে নতুন করে একটা স্নায়ুতন্ত্র তৈরি করে দেয়। খুব সুন্দর একটা চিত্রকল্প তৈরি করেছেন স্নায়ুতন্ত্রের। সংস্কৃতি এবং ভাষা আসলে ঠিক ওই কাজটাই করে। ধর্ম বা সাময়িক রাজনৈতিক উত্তেজনার ভিত্তিতে হয়তো একটি নতুন রাষ্ট্র তৈরি করা যায়, কিন্তু একটি জনগোষ্ঠীর আত্মাকে, তাদের হাজার বছরের অভিন্ন অনুভূতিকে কোনো কাঁচি দিয়ে কাটা যায় না। ঠিক। ভাষা এমন এক গভীর শেকড়, যা মাটির অনেক নিচ দিয়ে, সীমানার অনেক নিচ দিয়ে দুই পারের মানুষকে যুক্ত করে রাখে। ঋত্বিক ঘটক অত্যন্ত সুনিপুণভাবে এই সত্যটিকে আমাদের সামনে তুলে ধরেছেন। বাহ্যিক জগৎ হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাংলা ভাষা তাদের আত্মাকে এক অদৃশ্য সুতোয় গেঁথে রেখেছে। আজকের এই গভীর আলোচনা থেকে এটা অত্যন্ত স্পষ্ট যে চার্টার বা দলিল শুধু দেশভাগ বা মানচিত্র বদলের কোনো সাধারণ গল্প নয়। এটি হলো মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছা এবং ভাষা ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য বন্ধনের গল্প, যা সব ধরনের রাজনৈতিক বিভেদকে অনায়াসে ছাপিয়ে যায়। একদম। এটি এমন এক দলিল যা প্রমাণ করে যে মানবতা এবং শেকড়ের টান যে কোনো রাজনৈতিক আদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। রাজনীতি যেখানে শেষ হয়, সংস্কৃতির শেকড় সেখান থেকেই নতুন করে মাটি আঁকড়ে ধরে। অসাধারণ বলেছেন। আজকের এই দীর্ঘ এবং আবেগময় আলোচনা আমরা এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে একটি ভাবনার জায়গা থেকে যায়। কি সেটা? যদি ভাষা এবং সংস্কৃতির টান এরকম ভয়ঙ্কর রাজনৈতিক বিভাজন ও দেশভাগকেও হার মানাতে পারে, তবে আজকের দিনে মানচিত্রে টানা এই সীমানারেখাগুলোর আসলে কতটুকু জোর আছে? একটা দাগ টেনে কি কখনো একটা ভৌগোলিক অঞ্চলের মানুষের অভিন্ন সাংস্কৃতিক আত্মাকে সত্যি সত্যি ভাগ করা যায়? সত্যি খুব ভাবনার একটা বিষয়। এই প্রশ্নটি একটি উন্মুক্ত ভাবনা হিসেবেই থেকে যাক সবার জন্য। এতক্ষণ আমাদের সাথে থেকে এই গভীর আলোচনায় যুক্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।